আওয়ামী লীগের পুনর্বাসন এবং শেখ হাসিনার দেশে ফেরা, আপনি কি মনে করেন যে কথা আমরা শুনছি তিনি দেশে ফিরবেন ডিসেম্বরে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ডিসেম্বরে ফিরবেন কিনা আমি জানি না, তবে আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ফিরতে হবে কয়েকটা কারণে। আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে দূর থেকে দাঁড়িয়ে ওনার অবস্থানটা চিন্তা করেন, ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির, এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের সঙ্গে তার আরো বৃহৎ পরিবার, তার দল, যে দলটিকে একেবারে ভেঙে চুরে যাওয়া অবস্থায় ৭৫ থেকে ৮০ তিনি ৮১ সালে ফিরে এসে হাল ধরেছিলেন, এবং ৮১ থেকে ২৬ ছেচল্লিশ বছর উনি এই দলটার প্রধান হিসেবে মাঠে, রাজনীতির মাঠে, সংসদে, রাষ্ট্র ক্ষমতায় এবং বিরোধী দলে থেকে লড়াই করেছেন। সো এখন যদি উনি না আসেন, ওনার পরিবার তো কেবলমাত্র উনি এবং ওনার ২ সন্তান নন, ওনার পরিবার হচ্ছে আওয়ামী লীগের এই বিশাল পরিবার। সো এই কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, ভোটার, যারা ভোটার ধরেন নেতাকর্মী বাদ দিলেন, হ্যাঁ, সাধারণ মানুষ, তাদের কি হবে? ১, ২ হলো ওনার পরিবার এবং ওনার ব্যক্তির যে ত্যাগ এই রাজনীতির পেছনে, সেটা কোথায় যাবে? ৩ হলো ওনার বয়স হচ্ছে, আল্লাহ না করুক ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে, বিদেশের মাটিতে যদি ওনার মৃত্যু হয়, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। মানে ওনার রাজনৈতিক জীবন, ওনার দলের ভবিষ্যৎ, সবকিছুর উপরে দ্যাট উইল বি দি লাস্ট নেইল ইন দি কফিন। সো আমার মনে হয় এগুলো আমি যেমন মানে দূর থেকে দেখে হিসাব করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি চিন্তা করেছি আসা না আসার মধ্যে ইয়েটা কি, উনিও নিশ্চয়ই করেন। আর উনি ফিরে আসলে সবচেয়ে বেকায়দায় কারা পড়বে আপনি বলেন তো? এটা আমি আরো ৯ মাস আগে বলেছিলাম, সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার, সবচেয়ে বেকায়দায়। আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ৫ই আগস্ট ঘিরে যে তৎপরতা আওয়ামী লীগ করতে চায় সেই মুরুদ আওয়ামী লীগের নেই। আপারে ৪ঠা আগস্ট ২০২৪ বিএনপিরও মুরুদ ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আরে কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। আপনি আমাকে বলেন না, এই আপনারাই আর আমরা তো একই জায়গায় বহু স্টক শো করেছি। ৪ঠা আগস্ট ২০২৪ বিএনপি কই ছিল? তো সুতরাং নাইটাই এগুলো বলা যায়, হাসিনাও বহু বলছে বিএনপি নাই, এগুলো বললে শান্তি লাগে, শান্তি পাওয়ার জন্য বলে, ওটা কোনো অসুবিধা নেই, পলিটিক্যাল রেটরিক। যদি নাই থাকে তাহলে আর শৌনারেস দেখায় সব কর্মীকে ভিতরে রাখতে হয় কেন? তাহলে ৫ জনের মিছিলে ৫০০ জনের নামে মামলা হয় কেন? কেন আমার এলাকায় যেই ছেলেটা হয়তো দল কোনোটাই করে না, হাসের ইলেকশন করেছে আমার সাথে, তার নামও আওয়ামী লীগের মধ্যে ঢুকায় দিয়ে মামলা দিতে হয়? এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? তো ওগুলোর জব আমি দিতে চাই না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বরং ফোকাস করা উচিত ওনার নিজের মন্ত্রণালয়ের। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের। উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে বাংলা মানে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি, ব্যাপারটা এরকম না। ওনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। হি বেটার ফোকাস অন হিজ ওন মন্ত্রণালয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ওনার এই সকল কিছুর হিসাব ওনার কাছেও নিশ্চিত আছে, এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, না পারবে কারাগারে নিয়ে নিরাপদ অবস্থায় রাখতে। এই জায়গায় একটু আপনাকে কাটলাম, ফাঁসির কথা বললেন তো, এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। শুনেন, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা, আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি সাধারণ মানুষের কথা শুনতে চাই, সাধারণ মানুষ কি বলে, কি ভাবে। আপনারাও কান পাতেন, আমি পলিটিক্যাল পার্টি সবগুলোকে বলবো আপনারা কান পাতেন, আপনারা দেখেন সাধারণ মানুষ কি বলে। আমার কথা আপনাদের তিতা লাগবে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু
মানুষ কি বলে এটা কান পাতেন। কেন পাতেন? আমি এনসিপি কেও বলবো, বিএনপি কেও বলবো, জামাতকেও বলবো, কারণ মানুষকে ঘিরে আপনাদের কাজ। আর আওয়ামী লীগকেও বলবো কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন। আপনারা যে যখন ক্ষমতায় থাকে সে কিন্তু মানুষের পালসটা বুঝতে পারে না বলেই 5ই অগস্টের মতো ঘটনা ঘটে। তো সে কারণে আমি বলবো প্রত্যেকটা রাজনৈতিক দলকেই মানুষ কি বলে শোনেন, গণপরিবহন ব্যবহার করেন, রাস্তায় হাঁটেন, দুটো মানুষের সাথে কথা বলেন, আর কিছু না হোক ফেসবুক, কিন্তু সেটা নিয়েও আর কোনো আলোচনা হচ্ছে না। সংসদের কথা বললেন তো, একটু এই জায়গাটাতে প্রশ্ন করতে চাই, 2 মিনিট সময় পাওয়ার জন্য এখনো ছুটোছুটি আপনাকে করতে হয় কিনা? বরাদ্দ সময় আপনি পাচ্ছেন? আমাকে আর বলবেন না যে কি পরিমাণ ছুটোছুটি আমাকে করতে হয়। আমি অন্তত এটুকু আপনাকে নিশ্চিত করি, আমি তো এর আগে মহিলা আসনে ছিলাম, আমি স্পিকারের কাছে যতবার গেছি উনি আমাকে বলেন নাই যে আপনি সরকার দলীয় হুইপের কাছ থেকে সময় নিয়ে আসেন, আমি আপনাকে সময় দিতে পারবো না, কখনো বলেন নাই। হ্যাঁ, আমি হয়তো 15 মিনিট চেয়েছি, উনি আমাকে 10 মিনিট দিয়েছে, এটা হয়েছে। কিন্তু স্পিকার মহোদয় আমাকে আউটরাইট নো বলে বের করে দেওয়া, এটা হয় নাই। এখন এটা হয়। এখন আমার তো কোনো হুইপ নাই, সরকার দলীয় হুইপও তো আমি তার আন্ডারে না, বিরোধী দলের হুইপের আন্ডারেও আমি না, চিফ হুইপ, অল বাই মাইসেলফ। তাহলে আমার সময়টা কে দেবে? এই যে আপনি জুলাই চার্টার নিয়ে কথা বলছেন, এটা নিয়ে তো সকল দলের সদস্যরা, রিপ্রেজেন্টেটিভরা কথা, আমি তো কথা বলতে পারি নাই। কিন্তু জুলাইয়ে আপনি চিন্তা করে দেখেন, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, যেই মুখগুলোকে আপনি চেনেন তাদের কাকে আপনি রাস্তায় দেখেছেন? আপনি কাকে দেখেছেন? আপনি আমাকে দেখেছেন, রাইট? 350 জন সদস্যের মধ্যে আপনি আমাকে দেখেছেন। কিন্তু আমি জুলাই নিয়ে কোনো কথা বলতে পারছি না। আমেরিকার সাথে বাংলাদেশের ট্রেড এগ্রিমেন্ট, আমি সপক্ষে বিপক্ষে বাদ দেন, এটা নিয়ে তো একটা আলোচনা হতে পারতো, হওয়া উচিত ছিল, হলো না। তো কেন হলো না এই বিষয়টি নিয়ে আলোচনা? রুমিন ফারহান আমাকে বলবেন। কারণ ওই যে যেটা ইউনুস গভর্নমেন্ট বলে গেছে যে সব সরকারই তো একমত হয়েছে, মানে সব পলিটিক্যাল পার্টি, জামাত, বিএনপি সবাই একমত হয়েছে ট্রিটি নিয়ে। ট্রিটি নিয়ে আলোচনা হবে কেন? আরো বিস্তারিত কোনো তথ্য দিতে চান আপনি এই প্রসঙ্গে? দেখুন, আমার কাছে মনে হয়েছে যে বিএনপি মানে কখনো ক্ষমতায় যেতে পারবে নিকট ভবিষ্যতে, এটা তারা চিন্তা করতে পারে নাই। সো এটা তাদের পড়ে পাওয়া 14 আনা। আর জামাতে ইসলাম, আপনি সেই ভারতের ইতিহাস থেকে দেখেন, এটা ভারত পাকিস্তান সব ইতিহাস ঘেটে দেখেন, 2টার বেশি আসন তারা জীবনে কোনোদিন পায় নাই, 2টা 3টা। এখন তারা সো এভরিবডি ইজ এনজয়িং দেয়ার পজিশন। বাংলাদেশের মানুষের কি হলো? বাংলাদেশকে এখন মানে কয়েক গুণ বেশি মূল্যে আমেরিকা থেকে কিছু কিনতে হবে কি হবে না, এগুলো নিয়ে তো কারো মাথা ব্যথা নাই। বাংলাদেশের মানুষকে নিয়ে, সাধারণ মানুষ কেমন আছে? আপনি আমাকে বলেন, এই যে মব 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 মব, এই 2 বছরে মব বন্ধ হয়েছে? আপনি আমাকে বলেন মব কি বন্ধ হয়েছে? 2 বছরের মধ্যে 18 মাস ছিল ইউনুস সরকার, যারা মবের জনক, পালনকর্তা, লালনকর্তা, ব্রিডার, এবং যারা মবকে মানে হতে দিয়েছে এবং পেট্রন করেছে। এরপরে আসলে বিএনপি সরকার, ওয়্যার ইজ দ্য চেঞ্জ? আমরা দেখলাম যে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন মব জারি রাখতে হবে, নইলে পরে যার যার পিঠের চামড়া থাকবে না। এটা আসলে কোন জায়গা থেকে বলেছেন ধারণা করতে পারেন? আমি জানি না মাহফুজ আলম এটা বলতে পারেন, আমি জানি না। তবে হ্যাঁ, 18 মাসের কথা আমি বলি। 18 মাসের ওই সময়টা ইউনুস সরকারের সময়, তাদের তো কোনো দল ছিল না, কিন্তু তাদের ক্ষমতার আকাঙ্ক্ষা ছিল। তাদের কোনো ভোট চাওয়ার মতন, 300 এমপি হওয়ার মতন পার্টি ছিল না, তা নির্দলীয়, কিন্তু তাদের 5 বছর রান করার ইচ্ছা ছিল। সো বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে এনে একটা অরাজকতা তৈরি করা, যেটা তারা করতে চাইছে কিন্তু করতে পারবে না, ভাবছে প্রেসার আসবে, তখন মব লেলিয়ে দেওয়া, এই কাজগুলো তারা করেছে। আর বিএনপিকে আমার কাছে মনে হয় ননশালেন্ট। ওরা আসলে মানে ওরা বুঝতেই পারছে না যে ওরা আসলে এতদিন মারধর খাওয়ার পর ক্ষমতায় গেছে তো, এবং খুব যে একটা মানে তাদের কোনো বিরাট কন্ট্রিবিউশন হয়েছে বা তারা একটা খুব সহি পথে আন্দোলন করে ক্ষমতায় যেতে পেরেছে, ব্যাপারটা তেমনও না। সো তাদের কাছে এটা একটা মানে পড়ে পাওয়া 14 আনার মতন। প্রতিদিন ঘুম থেকে উঠে একজন চিন্তা করে, আরে আমি তো মন্ত্রী, আরে আমি তো প্রধানমন্ত্রী, আরে কি সে থেকে কি হয়ে গেল, কোথা থেকে কি হয়ে গেল, জুম মিটিং থেকে এখন সরকার প্রধান। সো এই যে একটা এটার সাথে অ্যাডজাস্টেড হওয়া, এই ওয়েদারের সাথে অ্যাডজাস্টেড হওয়া, মানে ওয়েদার মিনস দ্য পলিটিক্যাল ওয়েদার। হ্যাঁ, দীর্ঘ সময় হতাশার মধ্যে থাকার পর যখন অ্যাব্রাপ্টলি সব বদলায় যায়, আপনি যদি এখন সকাল উঠে দেখেন আপনি বেহেশতে, আপনি তো আসলে বেহেশতের সাথে অ্যাডজাস্ট হতে আপনার টাইম লাগবে অনেক। সো বাংলাদেশের রাজনীতি এমন যেখানে সরকারে যে থাকে সে বেহেশতে থাকে,
সে বেহেশতে থাকে। তো সেই কারণে একেবারে টপ থেকে শুরু করে আমাদের ওয়ার্ড নেতা পর্যন্ত এক একজনের মানে এখনো মানে ঘুম থেকেই তারা জাগতে পারে নাই যে তারা যে মানে কি বলবো মানে পাওয়ার কামস উইথ রেসপন্সিবিলিটি, এইটা তাদের বুঝবার বা এটা ধারণ করবার মতন অবস্থাতেই তারা নাই। আপনি তো আসলে লম্বা সময় বিএনপিতে ছিলেন, আপনি একাই বলা চলে সংসদে বিএনপির স্পোক পারসন হিসেবে লম্বা সময় কথা বলে যাচ্ছেন, তার প্রমাণ গণমাধ্যম থেকে শুরু করে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া সব জায়গাতে আছে। আপনি যদি বিএনপি থেকে বের না হতেন তখনও কি আপনি এভাবে সরব থাকতেন, এই কথাগুলো বলতেন? হ্যাঁ বলতাম। এই প্রশ্ন আমি আমার নিজেকে অনেকবার করেছি এবং আমি এত কনফিডেন্টলি কেন আপনাকে বলছি জানেন? আপনি আমার 18 মাসের ফুটেজ দেখেন, আমি তো তখন বিএনপিতে, মানে ইউনূসের সময়কার ফুটেজ দেখেন, বিএনপির চাঁদাবাজি নিয়ে আমি সবচেয়ে সোচ্চার ছিলাম আমি, কারণ ওই সময় তো বিএনপি গভর্নমেন্টে নাই। সো আমি তো গ্যাস সংকটের জন্য বিএনপির সমালোচনা করতে পারবো না, বিদ্যুতের ক্রাইসিসের জন্য বিএনপিকে ধরতে পারবো না। আমি কি বলেছি? বিএনপির চাঁদাবাজি নিয়ে বলেছি। আমি বলেছি যে এটা যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন আপনাকে ভোটের মাঠে এটা প্রাইস পে করতে হবে। সো এরপরে বিএনপি আমাকে শোকজ করেছে, খুবই মানে গোপনীয়ভাবে শোকজ হয়েছে। মোবাইলে আমাকে চিঠির একটা ছবি পাঠিয়ে বলা হয়েছে জবাব দিতে, ওইটাও আমি গোপন রাখি নাই। 72 ঘন্টার মধ্যে আমাকে টাইম দিয়েছে। আমি তার বহু আগেই 300 পাতার এক বই জমা দিয়ে এসেছি বিএনপির কার্যালয়ে। সো আমার সাথে বিএনপির ট্যাসেল তো ছিল এবং বিএনপি যখন ইভেন আমাকে তখন প্রায় টকশোতে প্রশ্ন করতো আপনাকে নমিনেশন না দিলে আপনি কি করবেন, আমি তখনও টকশোতে বলেছি না দিলে আমি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করব। এগুলো কিন্তু একটা দলে থেকে সাধারণত কেউ বলে না, বলে পায়ে ধরবো, কাঁদবো, কাফনের কাপড় পরবো, অনেক নাকা উত্তর দেয়। আমি এগুলো করিনি। আমি কেন স্ট্রেট বলেছি আমি ইলেকশন করব, আমি একটা ভোট পেলে একটা ভোট পাবো, আমি ইলেকশন করব। কারণ আমি তো আমার কনস্টিটিউয়েন্সিতে 10 বছর পরিশ্রম করেছি। এক একজন যখন আওয়ামী লীগের সঙ্গে লোকাল লেভেলে হাত মিলিয়ে চলেছে, ব্যবসা করেছে, নিজেদের দোকানপাট ব্যবসা সব বজায় রেখে চলেছে, আমি তো তখন আমার প্রফেশন বিসর্জন দিয়ে আমি কাজ করেছি। সো মানুষ, আমি দেখতে চাই মানুষ মনে রাখে কিনা, মানুষ মনে রেখেছে। অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্ব হোক অথবা সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের যে সম্পর্ক, সেই সম্পর্কের হিসাব সাধারণ মানুষ করে সব সময়। আমি অন্তত এখন পর্যন্ত তাই দেখেছি। থাকুন আমাদের সঙ্গে, একটা বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরতে চাই। দর্শক নতুন বাংলাদেশ দেখছেন, আমাদের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন, কথা বলবো আরো বিরতির পর। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক আরো একবার আমন্ত্রণ যারা এখন যুক্ত হয়েছেন, আজকে আমাদের অতিথি ব্যারিস্টার রুমিন ফারহানা, সংসদ সদস্য। কথা বলছিলাম আমরা তার সঙ্গে, আলাপের বিষয় আসলে সমসাময়িক রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমরা কথা বলতে চাই তরুণ রাজনৈতিক দল এনসিপির পুরো বিষয়ে। এখন আসলে কথার এক ধরনের রাজনীতি আমরা চলছি, পুরো রাজনীতির মাঠ উত্তপ্ত, কারা বড় কারা ছোট, কি শালীন কি অশালীন। রাজনীতিতে বক্তৃতা, কথার এগুলোর শালীনতা আদৌ কিছু আছে কিনা? আমি 24-এর আগে বা 5ই অগস্টের আগে যখন দেয়াল লিখনগুলো দেখেছি, বলতে বাধা নেই, মুগ্ধ হয়েছি। যে একটা খুব চমৎকার লাইন ছিল নজরুলের, যে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলায়ও না, শেষমেশ কি তোমরা রাধাচূড়াকে কি জানে একটা সেলিম চূড়া না এরকম একটা কিছু ডাকবা, ফাতেমা চূড়া ডাকবা। এত সুন্দর কথাটা। আর যখন 5ই অগস্ট হয়ে গেল, অভ্যুত্থান হয়ে গেল, তারপর আমরা রাজনীতির মিছিলে যে ভাষা দেখলাম, কারো বাড়ির সামনে প্রতিবাদ করবার নামে মব করে তখন যেই ভাষা শুনলাম, এবং রাজনীতিতে হিরো হিসেবে চালিয়ে দেবার একটা চেষ্টা কোনো ব্যক্তিকে করা হয়েছে, যারা বিখ্যাতই হয়েছেন তাদের অশ্রাব্য অশালীনতম ভাষার জন্য। এই ভাষা রাজনীতি আপনি সরিয়ে রাখেন, আপনি কি এই ভাষা কোনো নাটকের সংলাপ হিসেবে দিতে পারবেন? মানে এমন একটি নাটক, যে নাটকটি গণমাধ্যমে প্রচারিত হবে এবং সেখানে পরিবার সহ সবাই দেখবে নাটকটি, আপনি যদি একটা নাটকের ভাষা হিসেবেও চিন্তা করেন। সংস্কৃতি, নাটক, এগুলো কি মানুষ এখন কতটা চায় সেটাও কিন্তু একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এটা একটা বড় প্রশ্ন, আমি সেই জায়গায় আসবো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি সেটা আলাদাভাবে অ্যাড্রেস করব। কিন্তু আপনি যেহেতু রাজনীতির ভাষা বলছেন, রাজনীতির মতন একটা বিষয় যেখানে একই সঙ্গে আপনার মেধা, আপনার শিক্ষা, আপনার পারিবারিক শিক্ষা, আপনার মানে একটা সার্বিক আদর্শ হয়ে উঠবার যে একটা বিষয় জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, সেরকম একটা ক্ষেত্রে যে মিছিলে এই ভাষা ব্যবহার করা যায়, স্লোগানে এই নোংরা গালি দেয়া যায়, কিংবা পরস্পরকে আক্রমণের সময় এত খারাপ ভাষা ব্যবহার করা যায়, এটা পৃথিবীর কোথাও হয়নি, বিশ্বাস করেন, কোথাও হয়নি। এগুলো হয়তো মানে
যেই জায়গাগুলো আসলে কোনো ভদ্র মানুষের সেখানে আসা যাওয়া হয় না। হ্যাঁ, গালাগালি বিদেশেও হয়, বলবে অনেকে যে বিদেশেও তো গালাগালি হয়। কখন হয়? রাতের বেলা যখন পাবগুলোতে মারামারি হয়, তখন এক মাতাল আরেক মাতালকে গালি দেয়, এবং তাদের দুই মাতালকে ধরে যখন বাউন্সার বাইরে ফেলে দেয়, তখন হয়তো লাস্টে একটা গালি দিয়ে ফেলে দেয়। কিন্তু এগুলো আসলে মানে একটা ফর্মাল জায়গায় কখনো সভ্য সমাজে মানে এগুলো হয় না, কিন্তু হয়েছে। এখন আপনি যে প্রশ্নটি করলেন, নাটক, সিনেমা, গান, নাচ, আমি হতাশ হয়ে গিয়েছিলাম গত 1.5 বছরে, মানে ইউনুস আমলে, যখন আমি দেখেছি মঞ্চ নাটক বন্ধ হয়ে যাচ্ছে, যখন আমি দেখেছি গানের আসর বন্ধ হয়ে যাচ্ছে, যখন আমি দেখেছি মাজার ভাঙা হয়েছে, যখন আমি দেখেছি যে আপনার মেয়েদের ফুটবল খেলা স্বাধীনতা অশালীনতার নামে বন্ধ করা হয়েছে, যখন আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রেক্ষাগৃহগুলোতে মানুষ ভয় পাচ্ছে, সিনেমা দেখতে যেতে ভয় পাচ্ছে, তখন আমিও ভয় পেয়েছি যে আমরা আসলে কোন বাংলাদেশ দিকে যাচ্ছি।